তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদনটা চলছে এবং অনেক মানুষ এমন রয়েছে যারা কিন্তু অনলাইন আবেদন অলরেডি করে ফেলেছেন এবং অনেকে কিন্তু অনেক রকম ভুলভাল কারণে তাদের ফর্মটা রিজেক্ট হয়ে গেছে অথবা তাদের পরবর্তী সময়ে তাদের ফর্মটা রিজেক্টও কিন্তু হয়ে যেতে পারে। অবশেষে কিন্তু 12টি পয়েন্ট বা নিয়মের কথা জানা গেল, যার কারণে বহু মানুষের ফর্ম বাতিল করা হচ্ছে অথবা পরবর্তী সময় বাতিল করা হতে পারে। অনলাইন আবেদনের সময় এই 12টি পয়েন্টের কথা মাথায় রেখে আপনাকে অনলাইন আবেদন করতে হবে। এই 12টি পয়েন্টের মধ্যে যে কোনো একটি পয়েন্ট যদি আপনি ভুল করে আপনি ফিল আপ করে দেন, সেক্ষেত্রে আপনার ফর্মটা কিন্তু রিজেক্ট কিন্তু হয়ে যেতে পারে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের অন্নপূর্ণা যোজনার সম্পূর্ণ সঠিক এবং নতুন নিয়মে কিভাবে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদনটা করবেন তার স্টেপ বাই স্টেপ প্রতিটা পয়েন্ট আপনাদের বুঝিয়ে দেবো এবং এই 12টি পয়েন্টের কথা অনলাইন আবেদনের সময় আপনাদের জানিয়ে দেবো প্রতিটা পয়েন্ট কোথায় কোথায় কী বসাবেন। এবং অনলাইন শুধু করলে হবে না, অনলাইনের পর আরও অনেকগুলি কাজ আপনাকে করতে হবে। এবার সেই কাজগুলি কী কী সেটা জানিয়ে দেবো এবং অনলাইনের পর রিসিভ আপনাকে বর্তমানে পঞ্চায়েতে জমা করতে হচ্ছে। তো সেক্ষেত্রে সেই রিসিভের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাকে জমা করতে হবে এবং ইতিমধ্যে ভেরিফিকেশান শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে ভেরিফিকেশানটা আপনি কীভাবে করবেন এবং যাদের অনলাইন আবেদনের সময় কোনো কিছু ভুলভাল করে বসেছেন তারা এডিটটা কীভাবে করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, সবার প্রথম আপনাদের অনলাইন আবেদনটা দেখিয়ে দিই এবং এই অনলাইন আবেদনের সময় সেই 12টি পয়েন্টের কথা আপনাদের কোথায় কী বসাবেন আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম দেখতে পাচ্ছেন সিটিজেন ফ্যামিলি লগ ইন, এখানে সিটিজেন অ্যাক্সেস পোর্টাল এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং এখানে মোবাইল নাম্বার, কোন মোবাইল নাম্বার বসাবেন, যাকে আপনি হেড অফ ফ্যামিলি করবেন তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে ক্যাপচাটা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। তারপরে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে অ্যাপ্লিকেশান পেজটা আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এবার এখানে খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে মনোযোগ সহকারে দেখে নিন কোথায় কোন ডিটেলস আমি ফিল আপ করছি, সেই হিসাবে করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট হবে না। প্রথম দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে হেড অফ ফ্যামিলি ডিটেলস বসাতে হবে। সেখানে হেড অফ ফ্যামিলি আধার কার্ডে যে নামটা দেওয়া রয়েছে এবং আধার কার্ডে যে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে এসসি এসটি ওবিসি যেটা হয়ে থেকে সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। যারা জেনারেল তারা কিন্তু ইউআর সিলেক্ট করবেন, অর্থাৎ যে আনরিজার্ভ ক্যাটাগরি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে রিলিজন, আপনি হিন্দু মুসলিম যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপরে হেড অফ ফ্যামিলি আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার ফ্যামিলিতে টোটাল কতজন সেটা আপনি লিখে দেবেন। আমি আজকে যার আবেদন করছি তার ফ্যামিলিতে টোটাল 3 জন, হেড অফ ফ্যামিলিকে নিয়ে সেই জন্য 3 লিখে দিলাম। আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। এরপর ডিসেবিলিটি, যাকে আপনি হেড অফ ফ্যামিলি করলেন সে যদি কোনো কারণে ডিসেবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী হয়ে থাকে ইয়েস করবেন অথবা নো করবেন। তারপরে এখানে আধার কার্ডের ডিটেলসটা আপনাকে বসিয়ে দিতে হবে। যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার আধার নাম্বারটা বসিয়ে দেবেন এবং আধার কার্ডটি এখানে আপলোড করে দেবেন। কীভাবে আপলোড করবেন দেখতে পাচ্ছেন এইভাবে অরিজিনাল আপলোড করতে হবে। একই পেজে যেন উভয় পাশটা থাকে, অরিজিনালটা আপলোড করবেন। ঠিক আছে, জেরক্স আপলোড করলে কিন্তু এখন আর হবে না। ওকে, তারপর বলা হয়েছে যে পার্মানেন্ট অ্যাড্রেস, পুরো অ্যাড্রেসটা সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরিয়া টাইপ, এখান থেকে রুরাল না আরবান এখান থেকে সিলেক্ট করবেন। যারা গ্রাম থেকে বিলং করছেন রুরাল, যারা শহর থেকে আবেদন করছেন আরবান সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পিন কোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে পোস্ট অফিস সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ব্লক বা মিউনিসিপ্যালিটির নেমটা কিন্তু সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নামটা সঠিকভাবে কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, অ্যাড্রেসটা সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে ভোটার কার্ড, এই ভোটার কার্ডের ডিটেলসে কিন্তু সঠিকভাবে আপনাকে বসাতে হবে। আপনার বর্তমানে অনেকের ভোটার নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি চেক করে নেবেন বর্তমান নতুন আপডেট ভোটার কার্ডটি এখানে আপলোড করবেন। ঠিক আছে, এবং অ্যাসেম্বলি বিধানসভা ক্ষেত্রের নাম এবং পার নাম্বারটা বসিয়ে দেবেন। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যে নতুন ভোটার কার্ড এবং আধার কার্ডটা সঠিকভাবে আপলোড করবেন উভয় পাশ। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তো এইভাবে কিন্তু আপনার ভোটার কার্ড ডিটেলস, অ্যাসেম্বলি এবং পার নম্বর অর্থাৎ অংশ নম্বর বসিয়ে নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে ডিজিটাল রেশন কার্ড, বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে, যদি থেকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। যদি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে এখান থেকে ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পর তারপরে রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসাবেন। এখানে শুধুমাত্র রেশন কার্ডের নাম্বারটা বসাবেন, এখানে ক্যাটাগরি কিন্তু লিখবেন না, তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য সঠিকভাবে শুধু নাম্বারটা লিখবেন, লিখে কিন্তু আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটাই হচ্ছে 2 নম্বর পয়েন্ট, যে আপনার পরিবারে 3টি বা 3টির বেশি পাকা রুম কি রয়েছে। এখানে যদি ইয়েস করে দেন সেক্ষেত্রে তো আপনার ফর্মটা রিজেক্ট কিন্তু করে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এখানে চেষ্টা করবেন যে নো করার।
ঠিক আছে। তো এখান থেকে আপনার হিসাব মতো আপনি এখান থেকে ইয়েস নো সিলেক্ট করবেন। তারপর এখানে বলা হয়েছে যে আপনার পরিবারে যে জমি কত রয়েছে। এবার যদি আপনার পরিবারে জমি থেকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। এবার যদি ইয়েস করে থাকেন এখানে যে কত ডেসিমেল আপনার জমির পরিমাণটা বসাতে হবে, কত ডেসিমেলে বসাতে হবে। দেখুন এখানে কিন্তু যদি আপনার পরিবারে জমির পরিমাণ 2 হেক্টরের যদি বেশি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা বাতিল কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য এখানে সঠিকভাবে বসাবেন। তারপরে বলা হয়েছে আপনার পরিবারে 4 চাকার গাড়ি রয়েছে কি না, এখান থেকে আপনি ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। পার্সোনাল গাড়ি কিন্তু যদি থেকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। এবার যদি এখানে ইয়েস করে দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ফর্মটা বাতিল কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য চেষ্টা করবেন নো করার। এবারে হেলথ ইন্স্যুরেন্স অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে কিনা আপনার পরিবারে, সেক্ষেত্রে এখানে গভর্নমেন্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর স্বাস্থ্যসাথী এখান থেকে সিলেক্ট করে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে বলা হয়েছে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে পয়েন্ট হচ্ছে এটাই যে আপনার পরিবারের যে যাকে হেড করেছেন সে কোনো প্রকারের ট্যাক্স দেয় কিনা, এখানে ইয়েস নো সিলেক্ট করবেন। এখানে যদি আপনি ইনকাম ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স যদি ইয়েস করে দেন সেক্ষেত্রে ফর্মটা বাতিল হয়ে যেতে পারে। সেই জন্য চেষ্টা করবেন নো করার। তারপরে প্যান কার্ড রয়েছে কিনা, এখানে ইয়েস নো সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে আপনার ফ্যামিলি ইনকামটা কত, এখানে যদি ফ্যামিলি ইনকাম 7 লক্ষ টাকার বেশি করেন সেক্ষেত্রেও আপনার ফর্মটা বাতিল কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য ভেবে চিন্তে আপনি বার্ষিক ফ্যামিলি ইনকামটা সঠিকভাবে বসাবেন। ঠিক আছে, আমি এখানে 72,000 করে দিয়েছি। তারপরে এখানে যে বর্তমানে হেড অফ ফ্যামিলি যাকে করেছেন সে বর্তমানে কী কাজ করে সেটা সিলেক্ট করবেন এবং তার কতদূর পড়াশোনা এগুলো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এগুলো সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে কোনো প্রকারে এমএলএ, এমপি, মিনিস্টার এরকম কোনো পদে রয়েছে, যদি থেকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। এখানে নো কিন্তু চেষ্টা করবেন করার। তারপরে গভর্নমেন্ট পেনশন পায় কিনা ইয়েস নো করবেন। জিএসটি নম্বর রয়েছে কিনা এখানে ইয়েস নো করবেন। জিএসটি নম্বর কিন্তু অবশ্যই কিন্তু নো করবেন, নাহলে ইয়েস করলে কিন্তু আপনার ফর্মটা বাতিল কিন্তু হয়ে যেতে পারে। তারপরে নেক্সট করবেন। তারপরে এখানে যে সিএতে অথবা এসআর ট্রাইব্যুনালে কেউ আবেদন করেছে কিনা এখান থেকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। করে দেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে কি কোনো প্রকার গভর্নমেন্টের স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে পাচ্ছিল বা পাচ্ছে, যদি হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো সিলেক্ট করে সেভ করে দেবেন। ঠিক আছে, সেভ হয়ে গেল। এবার চলে আসুন মেম্বার 2। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে আমি মেম্বার 2 হিসেবে কাকে রাখছি, এর যে ওয়াইফকে রাখছি। এবার আপনি চাইলে অন্য কাউকে রাখতে পারেন, তবে কিন্তু এর ওয়াইফ হচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছে। সেক্ষেত্রে এখানে কোন কোন বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে ভালো করে দেখে নিন। এবার এখানে দেখতে পাচ্ছেন মেম্বার 2, যেহেতু এ 18+, সেই জন্য অ্যাডাল্ট এখান থেকে সিলেক্ট করলাম এবং কিন্তু এর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে কিন্তু হতে হবে। যে অন্নপূর্ণা যোজনার জন্য যে মহিলা আবেদন করছে তার বয়স যেন 25 থেকে 60 বছরের মধ্যে হয়। ঠিক আছে, তো তারপরে তার নামটা বসিয়ে দেবেন সঠিকভাবে, যেটা আধার কার্ড রয়েছে। তারপরে হেড অফ ফ্যামিলির সঙ্গে কী রিলেশান, যেহেতু এর ওয়াইফ সেই জন্য ওয়াইফ এখান থেকে আমি সিলেক্ট কিন্তু করে নিচ্ছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর জেন্ডার, এখান থেকে জেন্ডারটা আপনি সিলেক্ট করবেন। জেন্ডারটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু সমস্ত ডিটেলসটা আপনি সঠিকভাবে কিন্তু বসাবেন। যেহেতু এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে সেই জন্য সঠিক ডিটেলসগুলি আপনি বসাবেন। ঠিক আছে, সেই জন্য জেন্ডার সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন, যে এসসি, এসটি, ওবিসি যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে রিলিজন, এখানে হিন্দু মুসলিম যেটা হয়ে থাকে সেটা রিলিজনটা সঠিকভাবে আপনি সিলেক্ট কিন্তু করবেন। করে দেওয়ার পর তারপরে আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই লিঙ্কটা থাকতে হবে। তারপর ডিসেবিলিটি যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন। তারপরে আধার নাম্বার বসিয়ে দেবেন এবং আধার কার্ডটা আপলোড কিন্তু করে দেবেন। উভয় পাস অরিজিনাল কিন্তু আধার কার্ডটি আপলোড কিন্তু করবেন। ঠিক আছে, তো সেই জন্য সঠিকভাবে আধার কার্ডে দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে নিচ্ছি। হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আধার কার্ডটি আপলোড হয়ে গেল। এবার ভিউ অপশানে ক্লিক করে অবশ্যই একবার চেক করে নেবেন যে সঠিক আধার কার্ডটি আপলোড করেছেন কি না। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, তারপর ভোটার কার্ডের ডিটেলস কিন্তু বসাতে হবে। তো সেই জন্য এখানে এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে নেওয়ার পর তারপরে ভোটার কার্ডটি আপলোড করে দেবেন। এটাও কিন্তু উভয় পাস অরিজিনাল আপলোড করবেন। তারপরে এখানে অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে পার নম্বর, এখানে পার নম্বরটা বসিয়ে দেবেন। ঠিক আছে, তো সঠিকভাবে সমস্ত বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর বলা হয়েছে যে ইন্স্যুরেন্স কি রয়েছে, হেলথ ইন্স্যুরেন্স অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড কি রয়েছে, যদি থেকে সেক্ষেত্রে গভর্নমেন্ট সিলেক্ট করে এখান থেকে আপনি স্বাস্থ্যসাথী এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার নাম্বারটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু যে প্রফেশনাল ইনকাম ট্যাক্স এখানে কিন্তু অবশ্যই নো করবেন। ঠিক আছে, এবং এখানে প্যান কার্ড রয়েছে কিনা এখানে ইয়েস নো সিলেক্ট
সিলেক্ট করবেন, করে দেওয়ার পর বর্তমানে কী কাজ করে এখান থেকে সিলেক্ট করবেন এবং হাইয়েস্ট কোয়ালিফিকেশান কত, এডুকেশন কোয়ালিফিকেশান এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি মেম্বার টু রেখেছেন সে কোনো প্রকারে এমএলএ এমপি এইরকম পদে রয়েছে কিনা, গভর্নমেন্টের পেনশন পায় কিনা, অথবা জিএসটি নম্বর রয়েছে কিনা, এখানে সবগুলো কিন্তু নো সিলেক্ট করে নেক্সট করবেন। ঠিক আছে, তারপরে কী করবেন, এখানে এসআইআর ট্রাইব্যুনাল অথবা সিএতে কেউ আবেদন করেছে কিনা এখানে ইয়েস সিলেক্ট করবেন, অথবা নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেক্সট করবেন। তারপরে এখানে অন্নপূর্ণা যোজনা এখানে কিন্তু অবশ্যই ইয়েসটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে অনেকে ভুলে কিন্তু যে নো সিলেক্ট করে দিচ্ছে, এখানে নো সিলেক্ট করলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পাবেন না, সেই জন্য ইয়েসটা সিলেক্ট করবেন। তারপরে বলা হয়েছে যে মহিলাকে আপনি মেম্বার টুতে রেখেছেন সে কোনো প্রকারের গভর্নমেন্টের স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে পাচ্ছে বা পাচ্ছিল, যদি লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকে সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবারে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারকে আপনি বাদ দিতে চান, যদি বাদ দিতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় আপনি নো সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে ইয়েস সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে এখানে সেভ বাটনে ক্লিক করে সেভ করে দেবেন। ঠিক আছে, এখানে ইয়েস সিলেক্ট করতে পারেন, কারণ যেহেতু লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হচ্ছে সেজন্য ইয়েস সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণার নামটা চলে এলো, এখানে যেন এই নামটা অবশ্যই আসে এই কথাটা খেয়াল রাখবেন। তারপরে এখানে মেম্বার 3 বর্তমানে এর ছেলে রয়েছে একটি, সে তাকে রাখছি মেম্বার 3তে। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখান থেকে মেম্বার 3তে রাখতে পারেন। ঠিক আছে, অনলাইন আবেদন দেখানো শেষ হয়ে গেলে সেই 12টি পয়েন্টের কথা আপনাদের জানিয়ে দেবো, সেই জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার মেম্বার 3 যাকে রাখছি সে হচ্ছে 18+ বয়স, সেই জন্য কিন্তু অ্যাডাল্ট এখান থেকে সিলেক্ট করলাম। করে দেওয়ার পর সেম একইভাবে তার আধার ডিটেলস, তার সমস্ত ডিটেলস বসিয়ে কিন্তু আপনি সেভটা করে নেবেন। আগে যে দেখালাম যে সদস্যের ডিটেলসগুলি বসিয়ে সেম একইভাবে সেই সব ডিটেলস কিন্তু বসাবেন। কিন্তু যখন আপনি এখানে চাইল্ড সিলেক্ট করবেন, কোনো মেম্বার হিসেবে যখন চাইল্ড সিলেক্ট করবেন, আপনার পরিবারে কোনো বাচ্চা রয়েছে যার বয়স কিন্তু 18 নিচে, সেক্ষেত্রে চাইল্ড সিলেক্ট করবেন। চাইল্ড সিলেক্ট করে তার ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। এখানেও কিন্তু প্রায় ডিটেলস কিন্তু সেম থাকবে, কিন্তু এখানে ইনকাম ডিটেলস এগুলো বসাতে হবে না চাইল্ডের ক্ষেত্রে। এবং সঙ্গে যে চাইল্ডের ক্ষেত্রে আরেকটি অপশান কিন্তু এখানে দেখতে পাবেন, যে সে বর্তমানে কোন ক্লাসে পড়ে এবং তার স্কুলের নাম কি, এবং সে গভর্নমেন্ট স্কুলে পড়ে কি না সেটা সিলেক্ট করতে হবে, এবং সঙ্গে সে ভ্যাকসিন নিয়েছে কি না। এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে পয়েন্টের মধ্যে রয়েছে, এবং এই কারণে কিন্তু বহু মানুষের বাতিল কিন্তু করে দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে যে বর্তমানে মুখ্যমন্ত্রী নিজে কিন্তু জানিয়ে দিয়েছিল যারা কিন্তু সরকারি স্কুলে পড়ে না অথবা যারা ভ্যাকসিন নেয়নি তাদের পরিবারে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু দেওয়া হবে না। সেই জন্য আপনি চেষ্টা করবেন গভর্নমেন্ট স্কুল এখান থেকে সিলেক্ট করার, এবং ভ্যাকসিন নিয়েছে এটা কিন্তু সিলেক্ট করার। ঠিক আছে, এটা সিলেক্ট করে আপনি সেভ করে দেবেন। তো এইভাবে সমস্ত মেম্বারের ডিটেলস বসানো হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে ডিক্লারেশন অ্যান্ড কনসার্ন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ঠিক চিহ্ন মারবেন। এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে ভালো করে পুরো প্রিভিউটা দেখে নেবেন, আপনার পরিবারে সমস্ত ডিটেলসটা ঠিকঠাক রয়েছে কি না, নামের কাছ থেকে শুরু করে পুরো ডিটেলসটা আপনি চেক করে নেবেন। কারণ একবার সাবমিট হয়ে গেলে কিন্তু পরে এডিট হবে না, সেই জন্য কিন্তু অবশ্যই ভালো করে সম্পূর্ণ ডিটেলসটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপরে সমস্ত ডিটেলস যদি ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমি আবেদনটা কিন্তু 6 জুলাই কিন্তু এই আবেদনটা করেছি। এবার এটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন। এটা কিন্তু আপনাকে জমা করতে হবে। কোথায় জমা করতে হবে? বর্তমানে পঞ্চায়েত অফিসে কিন্তু এই যে রিসিপ্টটা আপনাকে জমা করতে হবে। এবার এর সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন, যে পরিবারের হেড রয়েছে তার আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স এবং রেশন কার্ডের জেরক্স, এবং যতজন সদস্য রয়েছে সবার আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স এর সঙ্গে অ্যাটাচ করবেন, এবং সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কিন্তু অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, সমস্ত ডিটেলসগুলি, সমস্ত ডকুমেন্টসগুলি যেগুলো আপনি এখানে আপলোড করেছেন বা ডিটেলস বসিয়েছেন সেই সব ডকুমেন্টসগুলি অ্যাটাচ করে এই ফর্মটা আপনাকে জমা করতে হবে। কোথায়? পঞ্চায়েত অফিসে। এবার আপনার পঞ্চায়েত অফিসে এই ফর্মটা জমা নিচ্ছে কিনা অবশ্যই একবার যোগাযোগ করবেন। আমাদের এখানে জমা নিচ্ছে, সেই জন্য আমরা জমা করেছি। এবার আপনাদের যদি জমা দিতে বলে জমা করবেন, যদি না বলে সেক্ষেত্রে জমা করার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এবার সেই 12টি পয়েন্টের কথা বলে দিই, যেই 12টি পয়েন্টের জন্য বহু মানুষ কিন্তু টাকা পাচ্ছে না বা অনেকের ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। 1 নম্বর বলা হয়েছে যে পরিবারের সকল সদস্যের অরিজিনাল আধার কার্ড এবং অরিজিনাল ভোটার কার্ড আপনাকে আপলোড করতে হবে। উভয় পাস একটি পেজে করে আপনাকে আপলোড করতে হবে, নাহলে কিন্তু আপনার ফর্মটা বাতিল হয়ে যেতে পারে। তারপরে বলা হয়েছে যে আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স প্রদানকারী হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। তারপরে 3 নম্বর বলা হয়েছে যে
জিএসটি নম্বর থাকলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। তবে 4 নম্বর বলা হয়েছে যে বাড়িতে 3টি বা 3টির বেশি যদি পাকা রুম থেকে থাকে, সেক্ষেত্রে যদি আপনি ইয়েস সিলেক্ট করেন, সেক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা আপনি নাও পেতে পারেন। তারপরে এসআইআর তালিকা থেকে যদি নাম কারো বাদ গিয়ে থাকে, সেক্ষেত্রে সে যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে, সেও কিন্তু এই প্রকল্পের সুবিধা নাও পেতে পারে। তারপরে বলা হয়েছে পরিবারে কেউ যদি 18 কম বছর বয়সে রয়েছে, শিশু রয়েছে, বাচ্চা রয়েছে, যার বয়স 18 বছর নিচে, সে যদি ভ্যাকসিন যদি না নিয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনি নাও পেতে পারেন। তারপরে বলা হয়েছে পরিবারের শিশুদের সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করতে হবে, তবে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। এবার 8 নম্বর বলা হয়েছে পরিবারের বার্ষিক আয় 7 লক্ষ টাকার কম হতে হবে। এবার 9 নম্বর বলা হয়েছে পরিবারের নামে 2 হেক্টরের বেশি যদি কৃষি জমি থেকে থাকে, সেক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা আপনি নাও পেতে পারেন। তারপরে 10 নম্বর বলা হয়েছে যে 3টির বেশি যদি বিয়ে করেন, সেক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা আপনি নাও পেতে পারেন। তারপরে 11 নম্বর বলা হয়েছে যে সরকারি চাকরিজীবী হলে এই প্রকল্পের সুবিধা কিন্তু পাওয়া যাবে না। এবং 12 নম্বর বলা হয়েছে যে আবেদন করছে তার বয়স যেন 25 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে সেই মহিলা কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবে। তো এই 12টি পয়েন্ট কিন্তু আপনি ভালো করে খেয়াল রেখেই তবেই আপনি অনলাইন আবেদনটা করবেন, নাহলে কিন্তু আপনার অনলাইন আবেদনটা বাতিল কিন্তু হয়ে যেতে পারে। আচ্ছা, এবার বলে কি যে ভেরিফিকেশানটা কীভাবে হচ্ছে। এখনও তো ভেরিফিকেশান চলছে, 10 তারিখ পর্যন্ত ভেরিফিকেশান চলবে। এবার তো কাদের ভেরিফিকেশান হচ্ছে, যাদের কিন্তু বর্তমানে স্ট্যাটাস দেখবেন যে আন্ডার যে ইনকোয়ারি রয়েছে, অথবা পেমেন্ট ফেলড রয়েছে, অথবা রিজেক্টেড হয়ে গেছে, আন্ডার ভেরিফিকেশান রয়েছে, ঠিক আছে, বা আন্ডার প্রসেস রয়েছে, তাদের কিন্তু বর্তমানে যে ইনকোয়ারি কিন্তু শুরু হয়ে গেছে এবং একটি ইনকোয়ারি ফর্ম দেওয়া হয়েছে। সেই ফর্মটাকে আপনাকে ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। কোথায় জমা করবেন? আইসিডিএস যে কর্মী রয়েছে, আপনার এলাকায় যে আইসিডিএস কর্মী রয়েছে, তার কাছে কিন্তু ফর্মটা জমা করতে হবে। এবার কাদের কাদের ফর্মটা ফিল আপ করতে হবে? আপনার পরিবারের যতজন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে, যতজন মহিলা, ততগুলি ফর্ম লাগবে এবং সবার কিন্তু সেখানে নাম, সমস্ত ডিটেলস বসিয়ে এবং অ্যাপ্লিকেশান আইডি নম্বর বসিয়ে সেখানে সিগনেচার করে সেই ফর্মের সঙ্গে সেই অ্যাপ্লিকেশান যে রিসিপ্টটা বেরোলো, সেই রিসিপ্টটা এবং সঙ্গে যে আধার কার্ডের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স এবং রেশন কার্ডের জেরক্স তার সঙ্গে অ্যাটাচ করবেন এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু যে নিচে সিগনেচার করে একটি সেট তৈরি করবেন। যতগুলি মহিলা রয়েছে আপনার পরিবারে যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে, ততগুলি সেট তৈরি করে আপনাকে জমা করতে হবে। আইসিডিএস কর্মীর কাছে জমা করলে তারা ভেরিফিকেশান করার পরই তারপর কিন্তু আপনার স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হবে এবং আপনি অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পাবেন। কবে টাকা দিয়ে হবে? 10 তারিখের পর কিন্তু ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর, তারপর কিন্তু অন্নপূর্ণা যোজনা যখন পরের লটে টাকা ছাড়বে, তখন করে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পাবেন। ঠিক আছে, এবার স্ট্যাটাস কীভাবে চেক করবেন? দেখুন, আপনি আবেদনটা করে দিলেন, করে দেওয়ার পর তারপর কিন্তু পুনরায় আপনি কিন্তু আপনার যেই নাম্বার দিয়ে আপনি আবেদন করেছেন, সেই মোবাইল নাম্বার বসিয়ে এখানে লগ ইন করবেন। লগ ইন হয়ে যাওয়ার পর তারপরে এখান থেকে আপনি স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন যে আপনার বর্তমান স্ট্যাটাস কী দেখাচ্ছে, যে আন্ডার প্রসেস দেখাচ্ছে, না এখানে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, না অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, সমস্ত স্ট্যাটাস এখান থেকে দেখতে পারবেন। এবার মেন কথা হলো, আপনি যে কোনো কিছু ভুলভাল করে ফেলেছেন, সেক্ষেত্রে এডিট কীভাবে করবেন? দেখুন, এডিট অপশান কিন্তু খুব শীঘ্রই চালু হতে চলেছে। 10 তারিখের পর কিছু রিপোর্টে জানা যাচ্ছে যে 10ই জুলাইয়ের পর থেকে এডিট অপশান চালু করে দেওয়া হবে। সেক্ষেত্রে এডিট অপশান চালু করে দেওয়া হলে কীভাবে এডিট করবেন সেটা নিয়ে ভিডিও আনবো, সেই হিসাবে দেখে আপনি খুব সহজে এডিট কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এখন কিন্তু বর্তমানে সবাইকে অনলাইন করতে হবে। যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তাদেরকেও যেমন অনলাইন করতে হবে, যারা টাকা পেয়েছেন সবাইকে কিন্তু অনলাইন করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য কীভাবে সঠিক পদ্ধতি এবং নতুন নিয়মে আপনি অনলাইন আবেদনটা করবেন আপনাদের দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। এরপরেও যদি আপনি অন্নপূর্ণা যোজনা নিয়ে কোনো রকম যদি আপনার কোয়েশ্চেন অথবা কোয়ারিজ থেকে থাকে, অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।